2016 সালের 31শে মার্চ, দিনটা রবিবার ছিল, ছুটির দিন। এই জন্যই মনে আছে বেলা 12টা 12:30 হবে, আচমকা টিভির ব্রেকিং নিউজ, একের পর এক ফোন, ছুটি ক্যান্সেল, প্রচুর খবর। পোস্তা উড়ালপুল দুর্ঘটনা, বিশাল এক নির্মীয়মান ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। খবর যত বাড়ে মৃত্যু মিছিল তত বাড়ে। সেই ছবিগুলো আমাদের অনেকেরই মনে রয়েছে। ট্যাক্সির ফাঁক দিয়ে লোকের মুখ দেখা যাচ্ছে, কেউ জল চাইছেন, কাতরাচ্ছেন। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছিল 27-এ। কলকাতা শহরে এরকম নির্মীয়মান পরিকাঠামো ভেঙে দুর্ঘটনা খুব নতুন নয়। আজকে 2026, ঠিক 10 বছর পরে 24শে জুন তারাতলা গোডাউন বিপর্যয় নিয়ে সারা শহর তোলপাড়। ফলে একথা বলাই যায় যে কলকাতার এই দুর্ঘটনার ইতিহাস আজকের নয়। এই নিয়েই আজ দ্য ওয়ালে আমাদের বিশেষ আলোচনা। আমি তিয়াস, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের সিনিয়র সাংবাদিক সম্রাট সেনগুপ্ত। দেখো তিয়াস, তুমি শুরু করলে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা আজ, এবং আমরা দুজনেই, আমরা প্রত্যেকেই খুব, আমাদের ক্যামেরার ওপারে রয়েছে অরিত্র, খুব ভারাক্রান্ত মন নিয়ে আজ আমরা শুরু করেছি। এমন একটা বিপর্যয়, তারাতলা বিপর্যয়। তুমি শুরু করলে সেই রবিবারের কথা বলে 2016, ওই জন্যই মনে আছে এত ডিটেলে। তোমার ডিটেলে মনে আছে। তোমার মনে আছে কিনা জানি না ঠিক, তার আগে তুমি তখন হয়তো আর একটু ছোট। 2013-তে উল্টোডাঙাতে ঠিক এভাবেই ভেঙে পড়েছিল একটা ব্রিজের একটা সাইড ভেঙে পড়েছিল, একটা লরি ভেঙে পড়েছিল, যদিও খুব ছোট ছিল কিন্তু খুব আলোড়ন পড়েছিল। ওই প্রথম প্রশ্ন ওঠে যে কারিগরি দক্ষতার জায়গা থেকে কোথাও অভাব থাকছে, ত্রুটি থাকছে, একের পর এক এই প্রশ্নগুলো উঠতে শুরু করে। তারপর তোমার 2016-র এই পোস্ত, তুমি যেটা ডিটেলসে বললে, খুব মর্মান্তিক একটা পরিণতি হয়েছিল। তুমি তোমার কথা বলার সময় বলেছো সেই ট্যাক্সির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, সেই ছবিগুলো আজও আমাদের মনে আছে। আর্তদের চিৎকার, জল চাইছেন, কেউ একটা হাত বাড়িয়ে রয়েছেন, খুব মর্মান্তিক ছবি। তখন প্রিন্টেও সেই মর্মান্তিক ছবি সেভাবে তুলে আনা হয়েছিল, আমাদের টিভি চ্যানেলগুলো সেভাবে দেখিয়েছিল। আরেকটা বিষয় আমার মনে পড়ে, তারপর দেখো 2018 সালে হচ্ছে তোমার মাঝেরহাট, আরো টাটকা, তার ক্ষত এখনো শুকোয়নি। মাঝেরহাট ব্রিজ হঠাৎ এক বিকেল, এরকমই এক বিকেল ছিল, সম্ভবত একটা বৃষ্টিরই বিকেল ছিল, সেপ্টেম্বর মাস, পুজোর আগে ভেঙে পড়লো। যদিও সেটা পুরনো একটা সেতু ছিল, ব্রিজ ছিল, কিন্তু সেটা ভেঙে পড়লো, 3 জন সম্ভবত মারা গিয়েছিলেন। ফলে কলকাতা এবং কোথাও গিয়ে তোমার ব্রিজ ভেঙে পড়া বা বিল্ডিং কোলাপস করা, এটা নতুন নয়, এটা যেন বারবার আমাদের শহরের সঙ্গে একদম মানে সম্পৃক্ত হয়ে গেছে, যেটা একটা অভ্যেস হয়ে গেছে, যেটা ভাঙবেই, কিছু করার নেই, ভেঙেই পড়বে। তুমি তারপর 2018 গার্ডেন রিচ বিল্ডিং কোলাপস, সে তো ভয়াবহ একদম। সেটা রাতের বেলাতে 2018 নয়, সরি 2024, এই গার্ডেন রিচ, যা 2 বছর আগে। ওটা মানে ক্ষত হচ্ছে আরো টাটকা, ভয়ঙ্কর ছবি। সেই গার্ডেন রিচের ভেতরে অলি গলি দিয়ে ঢুকে, আমার মনে আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন। একের পরে মানে ডেড বডি বার করা হচ্ছে, এবং সম্ভবত 16 জন মারা গিয়েছিলেন ওখানে পরপর। তখন মেয়র ছিলেন ফিরহাদ হাকিম। এবং এটাও কোথাও গিয়ে বারবার এগুলোতে না একটার পর একটাই ঘটনা এবং অনিয়মের অভিযোগটা কিন্তু মারাত্মকভাবে উঠে আসে। মানে ওটাই উল্টোডাঙা, পোস্তা, মাঝেরহাট, গার্ডেন ব্রিজ, মানে দুর্ঘটনার সঙ্গে কলকাতার এই জায়গাগুলোর নাম যেন সমনামী হয়ে গিয়েছে। এবং সেই তালিকাতে আজকে তারাতলাটাও যোগ হয়ে গেল আজ দুপুর থেকে, যেভাবে খবর আসতে শুরু করলো। খুব ট্র্যাজিক। এবং তুমি অনিয়মের কথা বলছিলে। আমি অনিয়মের কথা বলছিলাম, এবং সবচেয়ে বড় তুমি তারাতলার প্রসঙ্গটা তুললে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা, আজকের যে ইনসিডেন্ট এবং তারাতলার ছবি দর্শকরা সকাল থেকে দেখেছেন, ডিজিটাল মাধ্যমে বলুন বা টিভিতে বলুন, পরপর দেখেছেন কিভাবে ওই একটা নির্মীয়মান একটা গোডাউন, তার বিশাল একটা শেড, সেটা পড়ে রয়েছে এবং চাপা পড়েছে, এবং সেখানেও সেই এক মর্মান্তিক ছবি। শ্রমিকরা বেরোবার জন্য এমন, মানে আমাদের কাছে এরকমও বাইট এসছে যে বাইটে বলছেন যে আমার হাত পা চলে যাক, কোনোভাবে তাকে উদ্ধারকারীরা দেখতে পাচ্ছেন, তুলছেন, যে আমার হাত পা ভেঙে যাক, আমাকে প্রাণে বাঁচান, আমাকে তুলে নিয়ে আসুন আর কি। সবটা আমরা দেখাতেও পারিনি, এতই মর্মান্তিক, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ কিছু বাধ্যবাধকতা, বিধিনিষেধ রয়েছে, দেখাবার ক্ষেত্রে আমরা দেখাতে পারিনি। তা এই মর্মান্তিক ছবি আবার, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, তার মন্ত্রীরা, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছন, স্বাস্থ্যমন্ত্রী পৌঁছন, এবং সবচেয়ে বড় কথা দমকল বিপর্যয় বাহিনী খুব তাড়াতাড়ি কিন্তু রিঅ্যাক্ট করেছে, প্রত্যেকে পৌঁছে গেছে। এবং আমি বলবো আরেকটা ভালো সিদ্ধান্ত ছিল এই সরকারের, সেটা হচ্ছে
তাড়াতাড়ি সেনাকে খুব নামানো, দ্রুত একদম ঘটনার অভিঘাত বুঝে যে সেনাকে এত দ্রুত নামানোতে হয়তো আরো বড় বিপর্যয় এড়ানো গেছে। আমার এখানে একটা বিষয় যে অনিয়ম বেনিয়মের প্রশ্ন বারবার আসে, এবং তারাতলার বিষয়টাও খুঁজতে গেলে তুমিও জানো, এই যে বেহেরাদের বিষয়টা তুমি সেটা একটু দর্শকদের জন্য বলো যে কি উঠে এসেছে, তারপর আমি মুখ্যমন্ত্রীর বিষয়টাও কিছুটা বলছি, তিনি কি ইনফরমেশন দিলেন। আমি তার আগে বলি আজকের এই যে দুর্ঘটনাটার, তো সেটার যে স্থানীয়রা যে বর্ণনা দিচ্ছেন বা যে কিভাবে এক্স্যাক্টলি ঘটলো তার যে শোনা যাচ্ছে আর কি, সবচেয়ে মানে শোনার সময় মনে হচ্ছে কি অদ্ভুত যে বিল্ডিং এর ওই যে বেমগুলো এবং শেডটা, তারা তো কাজ করছেন, শ্রমিকরা তারা কাজ করছেন, তো তারা সকাল থেকেই দেখেছিলেন যে জিনিসটা নড়বড় করছে, নড়ছে, এবং পার্টিকুলার সেই সময়টাতে ওই হয় না দেখ তো কি হয়েছে চল তো দেখি করে, তারা কিন্তু ওই সময় দেখতে এসেছিলেন যে ক্ষতিটা কি হয়েছে বা কোথায় গলদ ঠিক করব। মানে কি মর্মান্তিক সেই যে এক জায়গায় জড়ো হওয়া সেই মুহূর্তে এই লোহার বিম এবং শেডগুলো ভেঙে পড়ে, হুড়মুড় করে ভেঙে পড়ে। এই ঘটনাটা যতটা না মর্মান্তিক, এর পেছনে যদি এই যেটা আমি বললাম যে সকালে নোট ছিল, তো একটা জিনিস নোট ছিল সেখানে একটা কোনো ত্রুটি ছিল, হঠাৎ তো একটা নড়তে শুরু করতে পারে না, এটা দীর্ঘদিনের গলদ এবং সেই নিয়ে প্রশ্ন, এবং সেখানেই প্রশ্নটা উঠছে কার গলদ, খুব স্বাভাবিক আমরা প্রশ্ন করি একেবারে। এবং সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও পৌঁছেছিলেন, তারপর মুখ্যমন্ত্রী বললেন, ওখানে দু একটি কথাই বলেছেন তিনি, পরে প্রেস কনফারেন্স করলেন নবান্নে এসে, এবং সেখানেও তিনি বললেন যে যেহেতু মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপি কেউ যদি ওখানে প্রেস কনফারেন্স করেন, সেখানে উদ্ধার কাজেই কোথাও গিয়ে একটা ব্যাহত হতে পারে, তার জন্য তিনি চলে, একদম সঠিক সিদ্ধান্ত। এবং তিনি নবান্নে যা জানালেন সেটা হচ্ছে যে কেএমসির কলকাতা কর্পোরেশন থেকে এটা 2024 বা 25 সালে কোন একটা, আমার এক্স্যাক্টলি মনে নেই, মুখ্যমন্ত্রী বলেছেন 2024 সালে হ্যাঁ অনুমোদন দেওয়া হয়, কিন্তু এই নকশাতে গুরুতর ত্রুটি, ইঞ্জিনিয়াররা এখনো পর্যন্ত যা রিপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, নকশায় কিন্তু বড়সড় ত্রুটি পাওয়া গেছে। এবার এই ত্রুটিটা কাদের, সেইখানেই লোকজনের আঙ্গুল বা আমাদের প্রশ্ন একেবারে সে একই বিষয়, কোথাও যা কিছু বিল্ডিং কোলাপস করছে, ব্রিজ কোলাপস করছে, কোথাও নকশায় ত্রুটি, কোথাও কাঁচামালে হয়তো গন্ডগোল রয়েছে, এবং একদম এটা তো মানে কোথাও গিয়ে বলা যায় যে ম্যান মেড, এবং শেষে গিয়ে দাঁড়ায় যে সুরক্ষা বলে কিছু নেই, এটা সবার শেষে, মানে ব্রিজ দিয়ে সাধারণ মানুষ পার হবেন তারও সুরক্ষা নেই, শ্রমিক পেটের দায়ে কাজ করছেন তারও সুরক্ষা নেই। এবার এই যে আজকে যেই এত বড় যেই গোডাউনটার এই কোলাপসটা হয়েছে, যতটা জানা যাচ্ছে, এখনো পূর্ণ তথ্য সামনে আসেনি, যতটা যাচাই করে জানা গেছে যে এই জমিটা অ্যাকচুয়ালি বন্দরের জমি, কলকাতা পোর্ট ট্রাস্টের জমি, এবং কলকাতা পোর্ট সেই জমিটা লিজ দেয় বেহেরা ব্রাদার্স বলে একটি সংস্থাকে। এই সংস্থার নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন। তো বেহেরা ব্রাদার্সটা কারা? তারা হচ্ছে ওয়্যার হাউস নির্মাতা একটি সংস্থা, মানে তারা বিভিন্ন কোম্পানির হয়ে বড় বড় গুদাম, বড় বড় ওয়্যার হাউস, হ্যাঁ, এবং ইদানিং আমরা জানি যে এই পণ্যায়নের যুগে ওয়্যার হাউসের একটা বিরাট চাহিদা বাড়ছে। তো জানা যাচ্ছে কোনো একটি নামী চা সংস্থার নামটা এই মুহূর্তে সামনে আনা সমীচীন হবে না, কারণ ডিটেলস তথ্য আসেনি। তো সেই চা সংস্থার জন্য ওয়্যার হাউসটা তৈরি করছিল বেহেরা ব্রাদার্স, এবং সেই কাজ চলছিল 1.5 বছর ধরে, তো দীর্ঘদিন ধরে চলছিল, এবং চলতে চলতে আজকে সেইখানে একটা ত্রুটি প্রথম সম্ভবত, জানি না এর আগে দেখা গেছে কিনা, কিন্তু আজকে যেটা দেখা যায় সেটা দেখতে গিয়ে এত বড় দুর্ঘটনা বলছিলে যে সকালে দেখা যায় যে ওটা নড়ছে, এবং তারা যখন যায় শ্রমিকরা কি হয়েছে। এবার এই বেহেরা ব্রাদার্স কাদেরকে বরাত দিয়েছিল বানানোর, অর্থাৎ সংস্থা কারা, কোন ইঞ্জিনিয়াররা যুক্ত ছিলেন, কেএমসির ভূমিকায় বা ঠিক কতটা ছিল, এই তথ্যগুলো এখনো যতক্ষণ না সামনে আসছে, মানে সরাসরি কাউকে কাঠগড়ায় তোলা যাবে না, কিন্তু এই কথাটা বলাই যায় যে যেই শব্দটা সম্রাটদা ইউজ করলো ম্যান মেড, মানে এটার পেছনে মানুষের যে ত্রুটি রয়েছে, অনিচ্ছাকৃত হোক বা যাই হোক, সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, এবং বারবার জায়গা নেই, এই ঘটনা প্রথম নয়। দেখো তুমি মুখ্যমন্ত্রী আজ যেটা বললেন, তবে সেখানে একটা মানে আমি আশার আলো বা সেরকম ভাবে বলতে চাইছি না, একটা মর্মান্তিক ঘটনার সঙ্গে হয়তো এই শব্দবন্ধগুলো যায় না কখনো, কিন্তু মুখ্যমন্ত্রী একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছেন আজকে, আমার মনে হয় এটা খুব সময়োপযোগী সিদ্ধান্ত, যে কলকাতায় তো ব্যাঙের ছাতার মতো এরকম ধরনের বহুতল নির্মাণ, যেখানে অনিয়মের অভিযোগ, বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়ে গেছে, সেগুলো অসদুপায় হয়েছে, এরকম বহু বুড়ি উদাহরণ এসেছে, বুড়ি উদাহরণ এসেছে। ইভেন তুমি যে গার্ডেন রিচের কথা বললে, সেই সময় পিল করে একের পর এক খবর এসেছিল কোন বিল্ডিং, সে মানে সরু জায়গায় লম্বা বিল্ডিং, চারপাশে ছাড়নি ইত্যাদি, এবং ইতিহাস হয় কি একটা এরকম ধরনের দুর্ঘটনা ঘটার পর এই বেনিয়ম অনিয়ম সব সামনে আসে, কিছুদিন পর আস্তে আস্তে মিলিয়ে যায়, মানুষের মন থেকেও মিলিয়ে যায়, প্রশাসন সেই আগের মতো পরিস্থিতিতেই চলে যায়,
আর সঠিক কোনো তদন্ত বা অডিট করা কিছুই হয় না, এগুলো মুখের মানে প্রতিশ্রুতিই থাকে। তবে মুখ্যমন্ত্রী আজ একটা সময়োপযোগী সিদ্ধান্ত আমার মনে হয় নিয়েছেন, সেটা হচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে নবান্নে জানালেন যে আপাতত যে সমস্ত বিল্ডিং কনস্ট্রাকশন, বিশেষ করে বড় বিল্ডিং কনস্ট্রাকশন যেগুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যার অনুমোদন মানে নকশা অনুমোদিত হয়ে গেছে কলকাতা কর্পোরেশনের, 31শে জুলাই পর্যন্ত সমস্ত কাজ বন্ধ রাখা, সমস্ত কাজ বন্ধ রাখা এবং সেগুলোর প্রপার অডিট করা, ফের খতিয়ে দেখা, অডিট দেখা কোথাও অনিয়ম আছে কিনা। এই বিল্ডিং কনস্ট্রাকশন বন্ধ রাখাটা আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে, কারণ আরো কোথাও এই তারাতলার মতো আরো 10টা তারাতলা হয়ে রয়েছে কিনা পরিস্থিতি, সামনে বর্ষা আসছে, তার মধ্যে আরো কিছু এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিনা সেটা তো কেউ জানে না। এবং এই প্রসঙ্গেই সরকার সম্ভবত ভাববে, মানে ভাবার কথা, যে এই ধরনের বিপজ্জনক বিল্ডিং বা বাড়ি অসংখ্য ছোট বড় রয়েছে, মানে একটু বড় বাজার এলাকায় বা এই বাজার সম্মিলিত এলাকাগুলোতে, বিল্ডিং গুলোতে, এবং আমরা আগের সরকারের আমল থেকে দেখে এসেছি বিপজ্জনক বাড়ির বোর্ড ঝুলছে। একদম। তো এই সবটা নিয়ে যদি একটা সামগ্রিক ভাবনা চিন্তা শুরু হয় আগামী দুর্ঘটনা এড়াতে, কারণ তুমি যেটা বললে, যখন দুর্ঘটনা ঘটে, প্রাণ চলে যায়, তখন মানুষের এই মর্মান্তিক অভিঘাতটা লাগে এবং আলোচনাটা হয়, তা বাদে আবার সব নিস্তরঙ্গ চলতে থাকে, যেমন ছিল যেন না হয়, সেটাই বোধহয় আমরা চাই, একদম চাই। আর আরো একটা জিনিস যেটা হচ্ছে, আজকের যারা শাসক তারা যখন বিরোধী ছিলেন তখনও তারা বারবার অভিযোগ করতেন, যেটা হচ্ছে যে কলকাতা পুরসভার আন্ডারে হচ্ছে বিভিন্ন বেনিয়ম চলে, মানে বড়গুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, বারবার কাউন্সিলরদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সরকার বদলেছে, তারপর বিভিন্ন সময় দেখাও যাচ্ছে এরকম অনিয়মের বিভিন্ন অভিযোগ উঠে আসছে। সেক্ষেত্রে বিল্ডিং প্ল্যান স্যাংশন করানোর ক্ষেত্রে অনিয়ম, ঘুষ দেওয়া, দুর্নীতি, হাজারো অভিযোগ উঠেছে। সেগুলো যদি কোথাও ধরা যায়, একটা কোথাও সে যদি একটা সিস্টেমে আসে, আমার ধারণা এই সিস্টেমে আসতে হয়তো সময় লাগবে, কিন্তু সেই সিস্টেমে যদি যত তাড়াতাড়ি আসে তত হচ্ছে কলকাতাবাসীর জন্য মঙ্গল। আমি শব্দটাই বলবো কলকাতাবাসীর জন্য। এবং সদিচ্ছা থাকলে বিষয়টা অসম্ভব নয়, মানে প্রশাসনই পারে, হ্যাঁ প্রশাসনই পারে, সদিচ্ছা থাকলে সবটাই করতে পারে। এবং 31শে জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়াটা একটা সঠিক সিদ্ধান্ত আমার মনে হয়। সেদিকেই সরকার ধীরে ধীরে তাদের যে প্ল্যান আগামী দিনের জন্য সেদিকে বাস্তবায়িত করার দিকে মনে হয় এটা একটা নিশ্চিতভাবেই ভালো সিদ্ধান্ত। তবে আপাতত আমার মনে হয় মুখ্যমন্ত্রীও বলছিলেন আরো 12-15 জনের মতো শ্রমিক ভেতরে আটকে আছেন, তাদের দ্রুত উদ্ধার করা হোক। এখনো পর্যন্ত যতটা আপডেট, 21 জনকে উদ্ধার করা গেছে, তাদের মধ্যে 18 জন জীবিত, ফলে 3 জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। বাকিদের মানে বাকিরা যারা আটকে তারা সেফফুলি বেরিয়ে আসুক। একদম। এবং সেই সংখ্যাটাও এখনো স্পষ্ট নয়, 40 না 50 না 60, মানে সবাই ওই ক্লাস্টার দেখেছেন, কিন্তু কেউ তো আর গুনে রাখেননি কতজন আটকেছেন, এটাই একটা ব্যাপার। এবং এটাই ওই যেই কথাটা আগেও একবার বললে, যে আশার কথাটা এই ধরনের ঘটনার সঙ্গে তো উচ্চারণ করা যায় না, মানে একসঙ্গে বসে না, কিন্তু তারপরেও সবকিছুর পরেও যেহেতু আমাদের আগামীতে ভালোটাই ভাবতে হয়, তাই আপাতত আমাদের এটাই লক্ষ্য যে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইনফ্যাক্ট আজকে বলেছেন যে ক্ষতিপূরণ বা সেই সংক্রান্ত যা কিছু তা কাল আলোচিত হবে। বিষয়টা তো কতটা তদন্ত, এবং আজ বললেন যে নকশা ত্রুটিপূর্ণ ছিল, আরো ওনাদের কাছে তো ইনফরমেশন আসবে, কাল হয়তো বিধানসভায় জানাবেন মুখ্যমন্ত্রী। এবং কেএমসি, দমকল এবং পুলিশ এই সমস্ত রকম পার্টিকে একসঙ্গে রেখে একটি তদন্তকারী দলও তৈরি হয়েছে, যারা কিনা একটা দ্রুত রিপোর্ট দেবে এই ঘটনার পিছনে। একদম, তারাতলা বিপর্যয়ের পিছনে কারা, কোন কি ত্রুটি রয়েছে তার বিশদ একটা ছবি আগামীকাল সম্ভবত উঠে আসবে, আমরা জানতে পারবো। একদমই তাই। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। এই মুহূর্তে এই ঘটনা নিয়ে এর থেকে খুব বেশি কোনো ছানবিন করার নেই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।